হ্যালো গাইস, আজকে আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ কোরিয়ান ইমোশনাল সাউথ মুভির শুরুতেই আমরা দেখতে পারতেছি এমিলি নামের একজন মহিলা, যার কিছুদিন আগে তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এবং তার 1 বছরের একটি মেয়ে দায়ুনের সাথে আলাদা থাকে। এমিলি একজন ওয়ার্কিং মহিলা, অফিসের কাজের সাথে সাথে তার মেয়েকেও দেখাশোনা করা তার জন্য অনেক কঠিন হয়ে পড়তেছে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য এমিলি একজন মেড রেখেছে, যার নাম হচ্ছে মি। মাসের পর মাস হয়ে গেছে তার এই ঘরে কাজ করার। এমিলি তার বেতন দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে অফিসের জন্য। অফিস থেকে আসার পর সে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সোফায়। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দায়ুন ও মিকে সে কোথাও খুঁজে পায়নি। সে ভাবে হয়তো মি দায়ুনকে আশেপাশে কোথায় পার্কে ঘুরতে নিয়ে গেছে। পরে সে রেডি হয়ে কোনো একটি জরুরি মিটিং এর উদ্দেশ্যে ও অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায়। এমিলি চায় দায়ুনকে এমিলির সাথে রাখতে এবং এমিলির শাশুড়ি চায় দায়ুনকে তার সাথে রাখতে, কিন্তু এমিলির স্বামী এগুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ সে অন্য আরেকজনকে পছন্দ করে। এমিলি এই সব কথা ভেবে অনেক চিন্তিত থাকে। রাতে যখন সে ঘরে আসলো, ঘরে এসে দেখতে পেল এখনো পর্যন্ত মি এবং দায়ান ঘরে ফিরেন। এখন সে ভয় পেতে শুরু করে। দায়ুনের কথা চিন্তা করে তার হার্টবিট বাড়তে শুরু করলো। শোয়ার আগে সে বিল্ডিং এর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, আমি আপনার মেয়ে এবং ওই মহিলাকে অনেক দূরে দেখেছি। ওই মহিলাটার ব্যবহার আজকে অনেক পরিবর্তন দেখেছি। এরপর সে তার বিল্ডিং এর ফ্ল্যাট নম্বর 505-এ চলে গেল। এই 505 এর মহিলার মেড মেয়েকে এমিলির করে কাজের জন্য দিয়েছিল। মির নাম্বার বন্ধ থাকায় ওই মেডের নাম্বার নিতে এসেছে, যার মাধ্যমে মির খোঁজখবর নিতে পারে। এমিলি মনে মনে ভাবতে লাগলো সে কেন মেয়েকে কাজে রেখেছিল। সে তো একজন চাইনিজ, কোরিয়ান ভাষাও ভালোভাবে বুঝে না। মির আগে যে কাজের মেয়ে রেখেছিল সে ছিল চাইনিজ, তবে কাজ চুর ছিল, ঠিকঠাক মতো কাজই করতো না। যখন মি এমিলির ঘরে প্রথম দিন কাজে আসছিল, ওই দিন দায়ুন খুবই কান্না করতেছিল। মিকে দেখে দায়ুন কান্না থামিয়ে দেয়। এটা দেখে এমিলি খুবই খুশি হয়ে তারপর থেকে মিকে কাজে রেখে নেয়। এমিলি জিমকে কল করলো। কল করে জিজ্ঞেস করলো, তোমার মা কি দায়ুনকে সাথে নিয়ে গেছে? এটা শুনে রাগ করেই জিম সাথে সাথে কল কেটে ফেললো। তারপর এমিলি মিকে একটি ভয়েস পাঠালো, আমার মেয়ে কি ঠিক আছে? কোনো সমস্যা যদি হয় তাহলে আমাকে বলো। এরপর এমিলি মির আলমারি চেক করে। এমিলি খোঁজাখুঁজির পর সে একটি জিমের আইডি কার্ড পায়। জিম একজন ডাক্তার। সে ওই আইডি কার্ডটা ইগনোর করে মির আইডি কার্ডটা নিয়ে থানায় চলে যায় তার মেয়ে হারিয়ে যাওয়ার কমপ্লেন করতে। এমিলি মির আইডি কার্ডটা থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে তার উকিলের কল চলে আসে। উকিল এমিলির কাছ থেকে জানতে চায় সে তার মেয়েকে নিখোঁজ করেছে কিনা। যদি এমন হয় সে তার স্বামীর সাথে চলা কেসটা পাবে না এবং সে দায়ুনকে এক নজর দেখতেও পাবে না। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। এটা শোনার সাথে সাথে সে মির আইডি কার্ডটা নিয়ে থানা থেকে বের হয়ে যায়। এরপর সে আইডি কার্ডে দেওয়া অ্যাড্রেসে গিয়ে তার সম্পর্কে জানতে লাগলো, কিন্তু সেখানে থাকা একজন মহিলা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে তাকে বাহিরে বের করে দেয়। এমিলি ঘরের ভিতরে বাহিরে গিয়ে দেখতে পায় তার শাশুড়ি এসেছে দায়ুনকে দেখতে। সে দেখা করতে চায়, তবে এমিলি এ বিষয়ে তাকে কোনো কিছুই বলতে চায় না, তাই সে উনার সাথে না দেখা করেই ঘর থেকে বের হয়ে যায়। একটু পর ফ্ল্যাট নম্বর 505 এর মহিলার কাজের মেয়ের কল চলে আসে তার কাছে। সে বলে মি তাকে টাকা দিয়েছে যাতে এমিলির ঘরে কাজে লাগিয়ে দেয়। সে ভাবতে লাগলো মি কি তাকে আগে থেকে চিনতো, তবে কিভাবে। এখন এমিলি একটি হাসপাতালে এসেছে, যেখানে ওয়ার্ড গার্লের কাছ থেকে জানতে চাইতেছে একটা ছোট বাচ্চা দায়ুনকে কি সেখানে নিয়ে গেছে কেউ। সে বলল জি, দায়ুন নামের একটা বাচ্চাকে তার মা নিয়ে এসেছে। এটা শুনে এমিলি চিন্তায় পড়ে গেল, আমি দায়ুনের আসল মা, তাহলে মি কেন মিথ্যা বলল? ফলে মিকে কেন সেই মিথ্যা কথা বলল? এর পিছনের কাহিনী জানতেই হবে। হাসপাতালের ওয়ার্ড গার্ল তাকে আরেকটি কথা বলে, মি সেখান থেকে যাওয়ার সময় 1 মাসের ঔষধ নিয়ে গেছে। আর মানুষ তখনই এরকম করে যখন সে অনেক দূরে সফর করতে যায়। আসলে মি দায়ুনকে নিয়ে গেল তো কোথায় গেল? এমিলি একথা চিন্তা করতে করতে আবারও খালি হাতে ঘরে ফিরে। একটু পর পার্ক নামের একজন মেয়ের খোঁজ নিতে এমিলির ঘরে এসেছে। মি তাকে নাকি প্রায় সময় টাকা দিত। এমিলি তাকে বলে মি এমিলির মেয়েকে নিয়ে কোথায় চলে গেছে। যদি তার সম্পর্কে তোমার কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে খুলে বলো। এবং সে নিজেকে সামলাতে পারেনি, কান্না করতেছে। সবকিছুর পর সে একজন মা। পার্ক তাকে নিয়ে একটি ম্যাসাজ সেন্টারে যায় যেখানে আগে কাজ করতো মি।
তারা দুজনই মাসাজ পার্লারের মালিককে মির কথা জিজ্ঞেস করে। মাসাজ পার্লারের মালিক বলে, আমি তো নিজেই তো তাকে খুঁজতেছি, সে হঠাৎ একদিন কোথায় উধাও হয়ে গিয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ খবর নাই। এমিলি উনাকে ফোন নাম্বার দিয়ে বলে মীর সম্পর্কে যে কোনো কিছু খবর পেলে তাকে সবার আগে জানাত। এরপর যখন সে মাসাজ পার্লার থেকে বের হয় তখন তার ফোনে আননোন নাম্বার থেকে একটি কল আসে। তার বলে, শান্ত হয়ে শোনো, তোমার মেয়ে আমাদের কাছে, তার কোনো কিছু হবে না যদি আমাদের কথা শুনো। তারপর তারা এমিলিকে দুটি শর্ত দেয়। প্রথম শর্ত, এমিলি পুলিশকে কোনো কিছু জানাবে না। দ্বিতীয় শর্ত, সে পার্কে এই কথা বলে যে তার মেয়ে এখন হাসপাতালে আছে, তাকে এই মুহূর্তেই যেতে হবে। এমিলি তাদের কথা মতো সবকিছু করে। এরপর তার ফোনে দায়ুন এবং মীর দুজনের কান্না শুনতে পায়। ভয় পেয়ে এমিলি ও কান্না শুরু করে দেয়। তার মনে হয় মিয়া ও দায়ুন কিডন্যাপ হয়ে গেছে। তাহলে কি সত্যি তারা কিডন্যাপ হয়ে, নাকি এর পিছনে কোনো কাহিনী রয়েছে? এখন কিডন্যাপার বলে, তোমার সামনে যে এটিএম বুথ রয়েছে সেখান থেকে $30,000 পাঠাও। এমিলি এই বুথে গিয়েছে এবং টাকা পাঠানোর জন্য চেষ্টা করতে লাগলো। তার বারবার ট্রানজাকশন ফেল দেখাইতেছে। কিডন্যাপার তাকে ভয় দেখাতে শুরু করলো। এমিলি বলে, আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে মাত্র $5,700 রয়েছে, আমি এত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে পারবো না। কিডন্যাপার বলল, ঠিক আছে, তুমি এখন $5,700 পাঠাও। এবং তারা একটি অ্যাড্রেস পাঠালো। সে সাথে সাথে একটি ট্যাক্সি নিয়ে ওই অ্যাড্রেসে চলে যায়। ওই অ্যাড্রেসের সম্পর্কে পুলিশকেও কল দিয়ে বলে। এখন সে ওই অ্যাড্রেসে পৌঁছে দায়ুনকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। এরপর এই সামনের ব্যাগে তার মেয়ের কিছু খেলনা দেখতে পায়। ওই খেলনাগুলো দেখে তার অনেক ভয় লাগতেছিল। এগুলো দেখে কতটুকু আফসোস হচ্ছে তার, সেটা একজন মাই বুঝতে পারবে, এছাড়া আর কেউ বুঝতে পারবে না। এখন সে 1 মিনিট নষ্ট না করে থানায় সে যায় হারিয়ে যাওয়ার কমপ্লেন করতে। পুলিশ তাকে বলল, দায়ুন নিখোঁজ হওয়ার তো আজকে 2 দিন হয়ে গেল, তাহলে আপনি আজকে কেন আসলেন কমপ্লেন করতে? এরপর কিডন্যাপারের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সকল ডিটেলস জানতে পারলো এটা একটি স্ক্যাম। কিন্তু আমি আমার মেয়ের আওয়াজ কানে শুনেছি। স্ক্যামারদের এইটাই তো কাজ, মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা। এমিলি পুলিশকে বলল, যদি দায়ুন এবং মি কিডন্যাপ হয়ে না থাকে তাহলে তারা কোথায়? এখন পুলিশকে তাদের খোঁজার জন্য অনুরোধ করতে লাগলো। পুলিশ ওর কাছ থেকে মির ফটো চাইল, কিন্তু তার কাছে মির কোনো ফটো নেই। ওই সময়ই এমিলির শাশুড়ি ওখানে চলে আসে। আসতেই এমিলিকে মারতে শুরু করে। এরপর তার উপর দোষ দিতে শুরু করে, তুমি দায়ুনকে কোথায় লুকিয়ে রেখেছো, তাই না? পুলিশ ওনাকে অনেক চেষ্টা করে শান্ত করেছে। এখন দেখতে পারতেছে এমিলির উকিল ওর সাথে দেখা করতে এসেছে। সে এমিলিকে বলে, তুমি যদি সত্যি দায়ুনকে লুকিয়ে রেখে থাকো তাহলে আমাকে সবকিছু খুলে বলো, কারণ কিছুদিনের মধ্যে আদালতের পক্ষ থেকে রিপোর্ট আসবে। আর এই সময় খুবই খারাপ। এমিলি বলল, আমি নয়, নেনি আমার বাচ্চাকে কিডন্যাপ করেছে। তবে উকিল তার কথা বিশ্বাস করতে চায় না। এই দেখে এমিলি ওয়াশরুমের যাওয়ার বাহানা দিয়ে ওখান থেকে চলে আসে। এমিলি এখন তার বিল্ডিং এ এসে সিসিটিভি ফুটেজ চেক করতে লেগে যায়। ওই দিন সকাল 9:26 মি রেডি হয়ে সে দায়ুনকে নিয়ে বাইরে গিয়েছিল। একটু পর বিল্ডিং এর সিকিউরিটি গার্ড একটা ছেলেকে নিয়ে এমিলির কাছে আসলো। আর ওই ছেলেটা যা বললো সেগুলো শুনে অবাক হয়ে যাওয়ার মতো ছিল। এই বছরের শুরুতে যখন আপনার পুরনো নেনি দায়ুনকে নিয়ে বাইরে গিয়েছিল, তখন একটা মেয়ে ওদের সাইকেলে ধাক্কা মেরেছিল এবং দায়ুনকে তার গাড়ি থেকে বাহিরে ফেলে দিয়েছিল। আর বন্ধুরা, এটা অন্য কেউ নয়, ওইটা মেয়ে ছিল। কিন্তু সে এরকম কেন করলো? এইসব প্রশ্নের উত্তর জানতে এমিলি ওখান থেকে বের হয়ে যায়। পুলিশও সেখানে এসে খোঁজখবর নিতে শুরু করলো। পুলিশ এমিলিকে কল করলো। সে বলল, আমার আপনাদের উপর ভরসা নেই, এখন আমি আমার মেয়েকে নিজেই খুঁজবো। সে আবারও ওই মাসাজ পার্লারে মেয়ে সম্পর্কে আরো বেশি জানতে গেল। তবে মাসাজ পার্লারের মালিকের আগের উত্তরই ছিল। এরপর ওকে এমিলি ব্যাগ থেকে টাকা দিয়ে বলল, মেয়ের সম্পর্কে যা কিছু জানো আমাকে সবকিছু খুলে বলো। আর সে সবকিছু খুলে বলতে শুরু করলো। মেয়ে আমার কাছে চাকরির জন্য এসেছিল, আর সে চাকরি পেয়েও গেছিল। ওর প্রথম কাস্টমার এই পার্কই ছিল। ও তাদের মধ্যে সম্পর্কও শুরু হতে লাগলো। হ্যাঁ, আমি এটা খেয়াল করেছি, মীর চলাফেরা অন্যরকম ছিল। কখনো সে হাসতে লাগতো, কখনো সে কাঁদতে লাগতো। এরপর ও এমিলিকে মীর কিছু জিনিসপত্র দিল, যেটাতে একটা ছোট বাচ্চার ছবি পেল। এমিলি এর সম্পর্কে জানতে চাইল, কিন্তু এই সম্পর্কে সে কিছুই জানে না। এরপর এমিলি দেখতে পেল ফটোর পিছনে একটা স্টুডিওর নাম্বার। সে ওই স্টুডিওতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে ফটোগ্রাফারকে সে ওই ছবিটি দেখালো। ফটোগ্রাফার ওই ফটো দেখে তার কাছে থাকা নেগেটিভের সাহায্যে ওই বাচ্চাটির মার ছবি বের করে এমিলিকে দিল। বাচ্চাটির মাকে দেখে এমিলি চমকে গেল, কারণ সে মেয়ে ছিল।
এরপর পুলিশ সিসিটিভির সাহায্যে দেখতে পেল এমিলি থানায় যাওয়ার আগে পার্ক নামের একজনের সাথে এক জায়গায় গিয়েছিল। এরপর পুলিশ ওই মাসাজ পার্লারে গেল, যেখানে গিয়ে তারা জানতে পারলো মেয়ের আসল নাম হলো কিং ইয়ং এবং সে একজন চাইনিজ। 4 বছর আগে তার হান সার্ক নামের একজনের সাথে বিয়ে হয়েছিল। পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশনের মাধ্যমে আরও জানার চেষ্টা করতেছিল। তখন তাদের কাছে কল আসলো এমিলি মেয়ের পুরনো ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর কি, পুলিশ বিনা সময় নষ্ট করে এমিলিকে গ্রেফতার করার জন্য বের হয়ে গেল। এখানে এমিলি বাইরে দাঁড়িয়ে মেয়ের নাম ডাকতেছে। এটা শুনে নির্জুক নামের একজন মানুষ সেখানে আসলো এবং সে বলল মি তার শাশুড়ি ও স্বামীর সাথে এখানে থাকতো। তারা দুজনেই মিলে মিকে অনেক মারামারি করত আর তার মেয়েকে তার থেকে আলাদা করে দিছে। মি আর সেটা সহ্য করতে পারেনি, তাই তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। জিন খুবই অসুস্থ থাকতো, তার হার্টের রোগ ছিল। ওই দিন এরপর থেকে মিকে সেখানে দেখা যায়নি। এরপর নির্জুকের বউ মেয়ের একটি ছবি দেখায়, যেটা একটা হাসপাতালে তোলা হয়েছিল। এর মধ্যে পুলিশ সেখানে পৌঁছে গেছে। এমিলি তার ফোন দিয়ে ওই ফটো তুলিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। এখন এমিলি থানায় রয়েছে, এখানে বসে সে ওই ছবিকে দেখতেছে। 1 মিনিটে তার চেহারার রং বদলে গেছে, যেমন তাকে কেউ ভয় দেখিয়েছে। এরপর সে পুলিশকে হাত জোর করে বলে তাকে গাংনাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তারপর তার স্বামী জিমকে কল করে জিজ্ঞেস করতেছে তার মেয়ের সাথে কিসের সম্পর্ক রয়েছে। মনে আছে বন্ধুরা, আমরা মুভির শুরুতে দেখেছিলাম আমরা মেয়ের আলমারি খোঁজাখুঁজির সময় জিমের একটি আইডি কার্ড পেয়েছিলাম এবং জিম গাংনাম হসপিটালে কাজ করে। এমিলির সন্দেহ হয় তার এক্স হাজব্যান্ড এবং মি দুজনেই এসব করতেছে না। তো এখন পুলিশ এমিলিকে নিয়ে ওই গাংনাম হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় একজন পুলিশ অফিসার আরেকজনকে বলে মেয়ের লিভার চেঞ্জ করা খুবই জরুরি, না হলে সে বাঁচবে না। তারপর তার সন্দেহ হয় মেয়ে এবং এমিলির মেয়ের বয়স তো সেম, সে তার মেয়েকে বাঁচানোর জন্য দায়ুনকে কিডন্যাপ করে নিত। এটা শুনে এমিলি অনেক ভয় পেয়ে গেছে। হাসপাতালে গিয়ে তার দেখা হয় এখন সিনিয়র নার্সের সাথে। সে মেয়ের সম্পর্কে যেগুলো বলেছে সেগুলো শুনে চমকে যাওয়ার মতো ছিল। 1 বছর আগে তার মেয়েকে নিয়ে ওই হাসপাতালে ভর্তি করেছিল। তার কাছে টাকা না থাকায় সে হাসপাতালের বিল দিতে পারেনি। এর জন্য ওই হাসপাতাল থেকে বারবার তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। দ্বিতীয় দিকে তার কোনো কোরিয়ান গার্জেন না থাকায় সে পার্কের কাছ থেকে হেল্প চায়। পার্ক তার হেল্প করার জন্য রাজি হয়েছিল। তবে হঠাৎ একদিন হাসপাতালের ম্যানেজমেন্ট এসে মেয়েকে বলে এখনো পর্যন্ত তুমি কোনো টাকা জমা করনি, এর জন্য তোমার মেয়েকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। সে তাদের কাছে হাত জোর করে অনেক মিনতি করলো, বলে সে আজই টাকা জমা করে দিবে। তবে হাসপাতালের ম্যানেজমেন্ট তার এক কথাই শুনে না। তারা এই ছোট অসুস্থ বাচ্চাটাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিল। এরপর ওই দিন এমিলির মেয়ে ওই হাসপাতালে ভর্তি হয়, ওই বেডে যেখান থেকে মির ছোট অসুস্থ বাচ্চাটাকে বের করে দিয়েছিল। মি কিছুক্ষণ এমিলি ও ওই বেডের দিকে তাকিয়ে থাকে, কারণ তার কাছে টাকা না থাকায় তার অসুস্থ মেয়েকে সরিয়ে যার কাছে টাকা আছে তাকে ওই বেড দিয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে যে কোনো কারো চোখে পানি চলে আসবে। বন্ধুরা, এটা আমাদের সমাজে চলে। গরিব সবসময় সব জায়গায় পিছিয়ে থাকে। তারপর এমিলি ওই দিনের কথা সবকিছু মনে পড়ে যায়। এরপর সে পুলিশকে সাথে নিয়ে সে যেখানে থাকে সেখানে তল্লাশি করতে নিয়ে যায়। সেখানে সে দেখতে পায় মির বানানো একটা রুমাল। জিন ইজ দ্য ফ্রিজ, মানে জিন ফ্রিজে রয়েছে। যখন সবাই গিয়ে ফ্রিজ খুলে তারা দেখতে পায় ফ্রিজে জিনের লাশ রয়েছে। এখন কাহিনী অতীতে চলে গেছে। মি তার মেয়ে জিনের পাশে ঘুমিয়েছিল। হঠাৎ জিনের শরীর অনেক গরম হয়ে যায়, এতটা গরম যে মি তাকে বাঁচানোর জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তাই ফ্রিজে রেখে দিয়েছে। আর এই ছোট বাচ্চাটার সাথে সাথেই মারা যায়। এরপর পুলিশ পার্ককে ধরে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জানতে পারে মি তার কাছে হঠাৎ একদিন আসলো আর বলল তার স্বামী হানকে মেরে ফেলতে। আমি এমিলির মেয়ে দায়ুনকে তোমার কাছে এনে দিব, যার মাধ্যমে তুমি অনেক টাকা পাবে। তখন সে রাজি হয়ে যায় এবং মির স্বামীকে মেরে ফেলে। পার্ক পুলিশকে এটাও বলে যে সে তার কথা মতো এমিলির মেয়েকে তাকে দেয় নেই। এর জন্য আমি ওই দিন এমিলির ঘরে মিকে খুঁজতে গিয়েছিলাম। এরপর পার্কের এই কথা শুনে এমিলি জোরে চিৎকার করতে শুরু করলো, যদি আমার মেয়ের কোনো কিছু হয় তাহলে আমি মিকে এই হাতে মেরে ফেলবো। আরও একটি খেয়াল করার মতো কথা পার্ক বলে, মি একটি জাল পাসপোর্টও বানিয়েছিল তার মেয়েকে তার দেশে চায়নায় নিয়ে যাওয়ার জন্য। শুনে সবাই চমকে যায়, কারণ মির মেয়ে তো মারা গেছে, তবে সে দায়ুনকে চায়নায় নিয়ে যাচ্ছে না। তো
তারা সাথে সাথে সবাই চায়নার শিপের উদ্দেশ্যে বের হয়ে যায়। জাহাজের সব কোনায় কোনায় মি এবং দায়ুনকে তারা খুঁজতে লাগলো, কিন্তু তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন এমিলির চোখ জাহাজের কেবিনে পড়ে, যেখানে মির সাথে দায়ুন রয়েছে। যখন মি এমিলিকে দেখতে পেল, সে দায়ুনকে নিয়ে জাহাজের পরে উঠে যায়। পুলিশ তাকে চারদিকে ঘিরে নিয়েছে। মি বলে, যদি কেউ আমার মেয়েকে নেওয়ার চেষ্টা করো তাহলে আমি পানিতে লাফ দিয়ে দিব। সাথে সাথে বুঝে গেছে যে সে মি দায়ুনকে তার মেয়ে জিনকে বুঝতেছে। এরপর এমিলি মিকে ওই রুমাল দেখায় যেটায় লেখা জিন ইজ দ্য ফ্রিজ। তারপর আস্তে আস্তে মি ওই কষ্টদায়ক সময় মনে হতে লাগে। মির মেয়ে মারা যাওয়ার পর সে অনেক ডিপ্রেশনে চলে যায়, যার জন্য দায়ুনকে তার মেয়ে ভাবছিল। এই জন্য সে প্রথমবার এমিলির ঘরে যখন আসছিল, সে তার মেয়েকে যেইভাবে কান্না করা থেকে থামাতো, সেইভাবেই কান্না করা দায়ুনকেও সে কান্না থামিয়েছিল। ওই মমতা যেটা থেকে সে বঞ্চিত রয়েছিল, সেটা যে আবার সে পেতে চেয়েছিল দায়ুনের রূপে। এই সব মনে হওয়ার পর সে বুঝতে পারলো, যাকে তার মেয়ে জিন মানতেছিল, আসলে সে তো এমিলির মেয়ে দায়ুন। একজন মা হয়ে সে আরেকজন মার সুখ কিভাবে কেড়ে নিতে পারে। সে তার ভুল স্বীকার করে পাশে থাকা একজন পুলিশের হাতে দায়ুনকে দিয়ে সে পানিতে লাফ দিয়ে দেয়। তাকে বাঁচানোর জন্য এমিলিও পানিতে লাফ দিয়ে দেয়। এখন মি এমিলির হাত ছেড়ে দিয়ে ওই রুমালটা নিয়ে পানির গভীরে চলে যায়, আর মনে মনে বলে, জিন তোমার মা, সারা জীবনের জন্য তোমার কাছে আসতেছে, সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। এরপর এমিলিকে আমরা একটি হাসপাতালে চোখ খুলতে দেখতে পাই। বাইরে এসে তার মেয়ে দায়ুনকে দেখতে পায়, তার নাম ডেকে তাকে তার কাছে আসতে বলে। দায়ুন তার নাম শুনে তার মাকে গলা লাগায়।